ওয়েলকাম সবাইকে। আমাদের লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস চলছে অ্যাজ পার্ট অফ দ্য অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স অর্গানাইজড বাই ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, হলদিয়া গভর্নমেন্ট কলেজ অ্যান্ড দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল, ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল। উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসটি নিচ্ছেন ডক্টর শোভন সন্ড। উনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শোভনদাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি শোভনদাকে রিকোয়েস্ট করছি ক্লাস শুরু করার জন্য। থ্যাংক ইউ। তো আমি শুরু করি। আগের দিন যে জায়গাটায় আমি ছেড়ে গেছিলাম সেটা হচ্ছে যে টু স্টেট সিস্টেম এখানে টু ডাইমেনশনাল হিলবার্ট স্পেসের কথা বলা হয়েছিল। তো সেখানে বেসিস গুলো ছিল φ1 এবং φ2 বেসিস ছিল, এবং টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন আমরা নিয়েছিলাম, এবং এই দুটো বেসিস দিয়ে আমি কোনো একটা স্টেট ভেক্টরকে আমি লিখেছিলাম এইভাবে: a state vector depends on time c1t phi1 plus c2t। সবাই লেখা টেখাগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হুম হুম। এই সাইটিটাকে আমরা বলেছিলাম স্টেট ভেক্টর, আর এই φ1 এবং φ2 এরা হচ্ছে বেসিস ভেক্টর। আমরা c1 c2 গুলোকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। c1 c2 এদেরকে বলতে পারি আমরা প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। এবং এই যে বেসিস ভেক্টরস, এগুলোকে আমরা কনসিডার করেছিলাম এরা অর্থ নর্মাল বেসিস ভেক্টর, মানে ফাই আই ইনার প্রোডাক্ট উইথ ফাই জে ইকুয়াল টু ডেল্টা আই জে। দোজ আর অর্থ নর্মাল বেসিস সেট। এবারে আমরা করেছিলাম, তারপরে টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, আই এইচ কার ডিডিটি psi t equal to h psi t। এবারে psi t টাকে আমি এখানে রিপ্লেস করলাম c1t phi1 plus c2t phi2, এবং তারপরে কয়েকটা স্টেপ করার পরে আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। আই এইচ কার এর টু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা পেলাম c1t c2t সমান h11 h12 h21 h22 acting on c1t c2t। ওকে, এই বিষয়টা আমরা পেলাম। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার দুটো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং দোজ আর কাপলড। কিরকম না, আই এইচ কাট ডিডিটি c1t equal to h11 c1t plus h12
C2T। আর একটা ইকুয়েশন হচ্ছে IH কাট DDT অফ C2T equal to H21 C1T plus H22 into C2T। আমরা আগেই বলেছি যে HIJ এই শর্ট হ্যান্ড নোটেশন, এটা মানে হচ্ছে phi I অ্যাবস্ট্রাক্ট হ্যামিল্টনিয়ান phi J, এই নোটেশনটাকে আমরা বলছি HIJ। এটা বেসিক্যালি একটা নাম্বার, এটা একটা নাম্বার। তাহলে এই ম্যাট্রিক্সটায় কটা নাম্বার আছে আমাদের? এই ম্যাট্রিক্সটায়, হ্যালো, এই ম্যাট্রিক্সটার ভেতরে কটা নাম্বার আছে? চারটে নাম্বার আছে। তো ফলে, এবং এই দেখো এই দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরা হচ্ছে কাপলড, কারণ এখানে C1T আছে, এখানে C1 আছে এবং C2 আছে। সিমিলারলি C2 যখন টাইম ডেরিভেটিভ হচ্ছে তখন C1 আছে, C2 আছে। দোজ আর কাপলড, কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখন এই ইকুয়েশন গুলোকে সলভ করতে গেলে আমার এই H11 এই চারটে এলিমেন্ট, ম্যাট্রিক্সের চারটে এলিমেন্ট, এটাকে আমার জানতে হবে। তাহলে আমি আগের দিন লিখেছিলাম, খেয়াল করো, যে নো দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, নো দি হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, নো দি হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, নো দি হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। এবারে মনে করো যে এই H11, সাপোজ মনে করো ফেইনম্যান এইভাবে বিষয়টাকে দেখছে যে কোনো একটা সিস্টেমের জন্য, কোনো একটা সিস্টেমের জন্য আমার হ্যামিল্টনিয়ান যে ম্যাট্রিক্সটা সেটা এরকম দেখতে। ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে E0, E0, এবং অফ ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে -A, -A। এরকম একটা হ্যামিল্টনিয়ান, সাপোজ আমি এমন একটা সিস্টেম হ্যামিল্টনিয়ান জানি, তার ডায়াগোনাল হচ্ছে E0, E0, এবং অফ ডায়াগোনাল হচ্ছে -A, -A, এরকম একটা হ্যামিল্টনিয়ান। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো কিরকম হবে একটু বলবে? IH কাট C1 ডট T সমান কি বসাবো এবার একটু বলো? এই রাইট হ্যান্ড সাইডটা কি বসবে এবার? E0, H11 মানে E0, E0 C1T প্লাস এ মাইনাস H12 মানে হচ্ছে -A C2T। পরের ইকুয়েশনটা কি হবে? IH কাট C2 ডট T ইকুয়াল টু -A C1T প্লাস E0 C2T। আর কোনো প্রশ্ন আছে? এই হ্যামিল্টনিয়ানটা আমাকে প্রোভাইড করা হয়েছে। হ্যামিল্টনিয়ানের চারটে যে ম্যাট্রিক্স এলিমেন্ট, এই চারটে ম্যাট্রিক্স এলিমেন্ট এইভাবে রয়েছে। এই নো দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, ইট ইজ গিভেন,
এটা হচ্ছে গিভেন। আমি এবার নেক্সট পেজে যাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। এবারে দেখো যে আমি দুটো ইকুয়েশন আবার লিখছি। IH cut C1 dot T equal to E0 C1 T minus A C2 T। আর একটা ইকুয়েশন হচ্ছে IH cut C2 dot T equal to minus A C1 T plus E0 C2 T। ওকে, এবারে এই দুটো ইকুয়েশনসকে প্রথমে এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার। তুমি ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 কে তুমি যোগ করলে কি পাবো একটু বলবে? IH কাট বলো একজন। ডিডিটি অফ, আমি ডিডিটি দিয়ে যদি লিখি টাইম ডেরিভেটিভ অফ C1 প্লাস C2 ইকুয়াল টু কি লিখবো ডান দিকে? ডান দিকে E naught C1 E নট। C1 plus C2 হ্যাঁ বলে যাও। C1 plus C2 মাইনাস এ minus into E naught minus A C1 plus C2 C1 প্লাস C2। ঠিক আছে, এবারে বলো এই এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনসটা এইটা কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট নাম্বার E0 মাইনাস এ। এবারে এইটাকে সলভ করলে আমি কি পাবো? এর সলিউশন কি বলো? একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিডিটি অফ এটাকে যদি আমি y বলি C1 প্লাস C2 কে, তাহলে এইটা আমার হচ্ছে ডান দিকে হচ্ছে E0 মাইনাস এ ইন্টু y। তার মানে সলিউশনটা হবে C1 প্লাস C2 ইকুয়াল টু একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে a e টু দি পাওয়ার মাইনাস I বাই h কাট E0 মাইনাস a ইন্টু t এক্সপোনেনশিয়াল। দেখো এখানে এই IH কাটটাকে আমি এইদিকে ভাগ করে দিলাম, এইটাকে এখানে ভাগ করে দিলাম, তাহলে 1/i মানে কি? মাইনাস i। 1/i মানে কি? 1টাকে আমি লিখতে পারি মাইনাস i স্কোয়ার বাই i, তার মানে মাইনাস i, আর তলায় h কাট আছে। তাহলে এই সলিউশনটা ঠিক আছে একটু বলবে কেউ? এটা কি ঠিক আছে? কোনো অসুবিধা হলো এই সলিউশনটা বুঝতে? কি হলো দেখো ডিডিটি, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটাকে আমি y ভাবছি, y এটা হচ্ছে E0 মাইনাস এ ডিভাইডেড বাই IH কাট ইন্টু y। আমি এইভাবে যদি ভাবি, এটা তো কনস্ট্যান্ট,
তাই না? তার মানে y এর ডেরিভেটিভ, টাইম ডেরিভেটিভ ডিভাইডেড বাই y ইকুয়াল টু দিস কনস্ট্যান্ট। তাহলে এটা তো এক্সপোনেনশিয়াল ফর্মে অ্যান্সারটা হবে। সিমিলারলি আমি যদি এইটা করি যে 1 মাইনাস 2, এবারে তোমরা বলো তো এর উত্তরটা কি হবে? 1 মাইনাস 2 যদি করি তাহলে কি লিখবো বলো একজন? ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, বাঁদিকে কি লিখবো? IH কাট ডিডিটি অফ, কি লিখবো বলো? এই ব্র্যাকেটে কি হবে? C1 ডট মানে কি? C1 ডট মানে হচ্ছে টাইম ডেরিভেটিভ অফ C1। C2 ডট মানে কি? টাইম ডেরিভেটিভ অফ C2। তাহলে এখানে কি হবে? এইখানে ফার্স্ট ব্র্যাকেটে কি বসবে একটু বলো? C1 minus C2 C1 মাইনাস C2 equals to E naught minus A into C1 minus C2. ই নট মাইনাস এ হবে না প্লাস এ হবে? হুম, E naught plus A হবে। কি হবে? ই নট প্লাস এ। তারপরে এইটা কি হবে ব্র্যাকেটে? এটা হবে C1 মাইনাস C2। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এর সলিউশন কি হবে? এই কোয়েশ্চেনটা সলিউশন কি হবে? এর সলিউশন কি আগের মতোই হবে তো? C1 minus C2 equal to B, another integration constant, into e to the power minus I by h cut E naught plus A into T। ঠিক আছে? তাহলে এটা একটা সলিউশন, কারণ তোমাকে এটা করতে গেলে এটাকে তো ইন্টিগ্রেট করতে হবে না? এই ইকুয়েশনটা লিখলাম আমি, দেন ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট। তাহলে আমি দুটো ইকুয়েশনস থেকে এই দুটো বিষয় পেলাম। একটা হলো C1 প্লাস C2। এবারে বলো, এটাকে আমি বললাম ইকুয়েশন নাম্বার 3, আর এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 4। এবারে বলো তুমি এই দুটোকে সলভ করে বলো C1T কি লিখবো? এই যে 3 আর 4 কে সলভ করো ফ্রম 3 and 4। C1T কি লিখবো বলো? half A by 2 A by e to the power 2 E to the power হ্যাঁ minus I by h cut minus I E0 by minus H cut A E naught minus A T T প্লাস E প্লাস কি হবে? প্লাস B by 2 E by E to the power minus I minus I by h cut into E naught plus A into T। কি ঠিক আছে? এবারে C2টা কি বেরোবে? C2
এবারে ফাইন্ড C2 কি লিখবো? এটা কি হবে? এটা হবে a/2 e to the power minus I/h cut e naught minus a into t, এখানে একটা মাইনাস সাইন বসবে, মাইনাস b/2 e to the power minus I/h cut e naught plus a into t। দেখো এই দুটো ইকুয়েশন ঠিকঠাক লিখলাম কিনা বলো? 5 and 6 দুটোকে যোগ করলাম, যোগ করলে আমি C1 পাবো, আর দুটোকে আমি বিয়োগ করলাম তাহলে C2 পাবো। এটা ঠিক আছে? এটা তোমরা হ্যাঁ বললে আমি নেক্সট পেজে যাব। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি দেখো, তার মানে আমি প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড গুলো বের করতে পেরেছি। আমি আবার একবার লিখছি, C1t equal to a/2 e to the power minus I/h cut e naught minus a into t plus b/2 e to the power minus I/h cut e naught plus a into t, আর C2t হবে a/2 e to the power minus I/h cut e naught minus a into t minus b/2 e to the power minus I/h cut e naught plus a into t। ঠিক আছে, এবারে এইগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। এবারে ধরো, এবারে কোশ্চেন একটা দিলাম, তাহলে আমি ম্যাথমেটিক্যালি কি দেখলাম, যে দুটো কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশন আমি পেয়ে গেছি, তার সলিউশন পেয়ে গেছি। আমার আননোন গুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড গুলো, সেটাকে আমাকে বার করতে হবে। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, সাপোজ দ্যাট at t equal to 0 the molecule, কোন মলিকিউল নিয়ে কথা হচ্ছিল? কোন মলিকিউল নিয়ে কথা হচ্ছিল আমরা আগের দিন শুরু করেছিলাম? is in the state, is in the state phi1, or in other words, দেখো পার্টিকেলটা স্টেটে থাকার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড কত? phi1 স্টেটে থাকার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড হচ্ছে C1,
ফাই টু তে থাকার প্রবাবিলিটি অ্যামপ্লিচিউড কত? না C2। তাহলে T0 তে পার্টিকেলটা স্টেট 1-এ ছিল, স্টেট 1-এ, তাহলে সেটাকে ম্যাথমেটিক্যালি আমি লিখতে পারি তার প্রবাবিলিটি অ্যামপ্লিচিউড at t equal to 0, C1 at t equal to 0 equal to 1, and C2t equal to 0। কারণ আমরা জানি যে তুমি যে আরবিট্রারি স্টেটটাকে তৈরি করেছিলে সাই, সেটা হচ্ছে C1t phi1 plus C2t phi2। তাহলে T0 তে এটা ডিপেন্ডস অন টাইম, এই সাইটা। তাহলে C10 T0 তে এটা হচ্ছে 1, এবং এটা নর্মালাইজড, এই স্টেটটা হচ্ছে নর্মালাইজড। তাহলে আমি লিখতে পারি যে mod of C1 স্কোয়ার, C1t এর হোল স্কোয়ার প্লাস mod of C2t এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। কি করে পাবো এটা? কেউ বলবে একজন? এইটা কি করে পাবো? টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1। প্রবাবিলিটি অ্যামপ্লিচিউডের মড স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি। এই রিলেশনটা কি করে পেলাম? না, তোমাকে করতে হবে সাই ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, এটা করতে হবে। তাহলে দেখো, তাহলে আমি এই কেট সাইটাকে আমাকে লিখতে হবে কি না C1t phi1 প্লাস C2t phi2, এটা লিখতে হবে। এবারে বাঁদিকে কি আছে? বাঁদিকে আছে তার ডুয়েলটা, এটা হবে কি না phi2 C2 স্টার টি। এটাকে একটু ভালো করে লিখে, এইটাকে তোমাকে এই সাইটা কেট সাই আমি আগে লিখেছি এটা। তাহলে ব্রাশ আই হবে কি? তার ডুয়েলটা হবে phi1 C1 স্টার টি, কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে, প্লাস phi2 C2 স্টার টি। এরপরে আমাকে করতে হবে কি না, তুমি যদি ম্যাট্রিক্স দিয়ে দেখো তাহলে এইটা হবে কি, কেট সাইটাকে আমি লিখতে পারি একটা ম্যাট্রিক্স দিয়ে। তাহলে C1 C2 একটা একটা কলাম 1 ম্যাট্রিক্স, দুটো এলিমেন্ট আছে। তাহলে এটা হবে তার ডুয়েল। এটাকে আমি ভাবতে পারি এইভাবে, এটা হচ্ছে C1 স্টার টি, এটা একটা রো ভেক্টর, এবং C2 স্টার টি। এবারে কেটসাই ব্রাসাই যদি আমি করি, তাহলে আমি কি পাবো? একটা রো যেখানে থাকবে C1 স্টার টি, C2 স্টার টি, আর তার ডান দিকে বসবে একটা কলাম, সেটা হবে C1t C2t। তাহলে এই দুটোকে যদি, এটা যেহেতু নর্মালাইজড, এটা 1, তাহলে এই দুটোকে গুণ করলে রো আর কলাম, এটা দেবে তোমার mod of C1t এর হোল স্কোয়ার প্লাস mod of C2t এর হোল স্কোয়ার। কারোর প্রশ্ন আছে? একটু বলো। এই দুটোর মড স্কোয়ারের যোগফল হচ্ছে 1। তাহলে আমার এখানে অলরেডি যে কোনো সময়ে এটা দেখতে পাবে। এই টিটা 10টা 5 সেকেন্ড, এটাও 10টা 5 সেকেন্ডে। প্রত্যেক কটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমি
এই রিলেশনটা ভ্যালিড দেখতে পারবো। তার মানে T0 তে C1 টা হচ্ছে 1, তাহলে C2 টাকে অবভিয়াসলি 0 হতে হবে। কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ নাকি? হ্যালো, 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 হ্যালো দেবলীনা, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু মানে আমি বুঝতে পারছি না যে মানে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, কি অসুবিধে হলো একটু বলবে কেউ কারুর? নইলে আমি রিপিট করবো এটা। কারুর অসুবিধে হলো না পুরোটাই অসুবিধে? আচ্ছা বেশ, তাহলে দেখো C1 at 0, T0 এটা হচ্ছে 1। তার মানে আমি এখান থেকে আমি লিখতে পারি এটা 1 ইকুয়াল টু T যেখানে যেখানে আছে 0 বসিয়ে দাও। কি হবে এটা বলো? এই এক্সপ্রেশনে T যেখানে যেখানে আছে সেটা 0 বসাও। কি হবে? এইটা কি লিখবো আমি? ডান দিকে কি লিখবো? এগুলো সব এক্সপোনেনশিয়াল হয়ে রয়েছে, তাহলে এটা হবে a প্লাস বি বাই 2। তাহলে C2, সরি C2 0, এটা C2 0। তাহলে C2 0 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এইটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এ কি দেবে না 0 ইকুয়াল টু a মাইনাস বি বাই 2। এইটা হলো ইনিশিয়াল কন্ডিশন। এটা হলো ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন। এবারে দেখো এইখান থেকে আমি বলতে পারি ইট ইমপ্লাইজ দ্যাট a ইকুয়াল টু বি। দেখতেই পাচ্ছ বাঁদিকে 0, a ইকুয়াল টু বি। তাহলে আবার এইটাও একটা কন্ডিশন। তাহলে এখান থেকে আমি বলতে পারি বাঁদিকটা 1, a ইকুয়াল টু বি। তার মানে এটা কি যে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমি এ বি ইনিশিয়াল কন্ডিশনস থেকে আমি দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্টকে আমি ডিটারমাইন করে ফেললাম। তাহলে আমি আবার আগের ইকুয়েশনে যাই। তাহলে লিখতে পারি, নতুন ভাবে লিখবো C1t ইকুয়াল টু হাফ অফ। তাহলে আমি এখান থেকে এইটা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস I বাই h কাট E0t ইন্টু e টু দি পাওয়ার I বাই h কাট at প্লাস e টু দি পাওয়ার মাইনাস I বাই h কাট at বাই 2 বাই 2। এটার মানে হচ্ছে ব্র্যাকেটের টার্মটা মানে হচ্ছে, তার মানে এইটাকে আমি লিখবো e টু দি পাওয়ার মাইনাস I বাই h কাট E0t ইন্টু কস অফ at বাই h কাট। তোমরা জানো যে cos x
সমান হচ্ছে e⁻⁻ix প্লাস e⁻⁻ix বাই 2। এটা জানো, এটাকে আমি ব্যবহার করেছি ওপরে, যে e⁻⁻ix, আমার x হচ্ছে at/h কাট। তাহলে এবারে ঠিক একইভাবে c2t টাকে আমি লিখবো, c2t সমান হচ্ছে i টাইমস i, একটা i চলে আসবে এখানে, i টাইমস e⁻⁻i/h কাট e0t কেন আসবে, তুমি ওই সাইন ফাংশনটা যদি আনতে চাও তাহলেই বুঝতে পারবে। সরি, e0t/h কাট ইন্টু সাইন at/h কাট। দেখো এখানে, দেখো c1টা এটাও কমপ্লেক্স, c2টাও কমপ্লেক্স, তার সঙ্গে এটা কোসাইনের সাথে অ্যাসোসিয়েটেড, এটা সাইনের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে তুমি যদি এটা মড স্কোয়ার করো, দুটোর যোগফল বার করো, তার মানে দেখবে এটা 1। আচ্ছা, কেউ বলবে e⁻⁻ix এর মড ভ্যালু কত? কেউ বলবে? কি হলো, এটার মড ভ্যালু কত? হ্যালো, 1, এটার মড ভ্যালু কত? sir, 1. 1। তাহলে এটাই ব্যবহার করা হয়েছে। তার মানে কি হলো, আমার উদ্দেশ্য ছিল যে এই দুটো প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অ্যাট এনি টাইম আমি বার করতে চাই। তার জন্য একটা গিভেন ইনিশিয়াল কন্ডিশন আমরা নিয়েছি, সেটা ধরে এগিয়েছি। আমি অন্য পেজে যাব, কারুর প্রশ্ন থাকলে বলো। অঙ্কটা খুবই সিম্পল। আচ্ছা, আমি এবার আবার লিখছি যে c1t ইকুয়াল টু e⁻⁻i/h কাট e0t ইন্টু cos অফ at/h কাট, আর c2t ইকুয়াল টু i e⁻⁻i/h কাট e0t ইন্টু সাইন at/h কাট। ওকে, আচ্ছা, মড অফ c1t এর হোল স্কোয়ার, c1t মডের তার স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে cos স্কোয়ার at/h কাট। c2t হোল স্কোয়ার, মডের হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে i আছে, i এর মড কত? 1। তাহলে এইটা হবে সাইন স্কোয়ার at/h কাট।
এটি বাই এইচ কাট। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে প্রবাবিলিটি, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকল বা মলিকিউল is found to be in state phi 2 phi 1, এটা phi 1, আর এটা হচ্ছে probability that the molecule is found to be in state 2, state phi 2। তাহলে টোটাল প্রবাবিলিটি তুমি দেখতেই পাচ্ছ, mod of C1t এর হোল স্কোয়ার প্লাস mod of C2t এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবারে আমি একটা এই দুটোকে নিয়ে এটাকে আমরা বলতে পারি P1, এটাকে বলতে পারি P1, আর এটাকে আমি বলতে পারি P2। দোজ আর দ্য প্রবাবিলিটি। ঠিক আছে? তাহলে সাইটা যদি নর্মালাইজড হয়, মানে এটা যদি কেট সাই ব্রা সাই ইনার প্রোডাক্ট এটা যদি 1 হয়, তার এটা সমান আবার C1 phi 1 প্লাস C2 phi 2। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখাতে পারবো যে mod of C1 t এর হোল স্কোয়ার প্লাস mod of C2 t এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। কোয়ান্টাম মেকানিক্স নর্মালাইজেশনটা চায় কেন? না টোটাল প্রবাবিলিটিটাকে 1 দেখানোর জন্য। ঠিক আছে, এবারে আমি একটা গ্রাফ প্লট করব। গ্রাফটা কি রকম? গ্রাফটা হচ্ছে যে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর প্রবাবিলিটি, এক্স অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে ইউনিটস অফ, এটা হচ্ছে ইউনিটস অফ এইচ বাই এইচ ক্রস বাই এ, এটা হচ্ছে টি। টি ভার্সাস পি প্লট করব। পি, আচ্ছা বলো টি জিরোতে, টি জিরোতে টি জিরোতে পি ওয়ান কত? পি ওয়ান, পি ওয়ান কত একটু বলো তোমরা, এবার বলো টি জিরোতে পি ওয়ান কত? এই তো One. টি জিরো পুট করো, কত? হুম, কত? 1। First এইটা মনে করো পাই বাই 2। by 8. First হ্যাঁ বলো। 80 by মানে হ্যাঁ টি জিরো, টি জিরো মানে এইটা এইটা এটি বাই এইচ কাট, এটা হচ্ছে 0। এটি বাই এইচ কাট, ধরো তুমি এই ভ্যালু গুলো বার করো। এটি বাই এইচ কাট হচ্ছে 0 যখন, তখন পি ওয়ান কত? এটি বাই এইচ কাট এটা যখন পাই বাই 2, তখন ভ্যালু কত? ঠিক আছে, বা পাই বাই 4, তারপরে করো পাই বাই 4 করবে, তারপরে করবে পাই বাই 2, পাই পাই বাই 2,
3π/4, তারপরে করবে পাই, তারপরে 5π/4, এইভাবে যদি করো তো ভ্যালুগুলো একটু বলো, আমি প্লট করব। প্লটটা কি এরকম হবে দেখো তো। এইটা হচ্ছে 1 যদি হয় এই স্কেলটা, এখানে হচ্ছে এটা হচ্ছে হাফ, 0.5। AT/H কার্ড যখন 0 তখন এটা হচ্ছে 1 এইখানে। এবারে মনে করো এইটা হচ্ছে আমার π/4, এই পয়েন্টটা, এটা হচ্ছে π/4। তাহলে কি হবে? cos π/4 এর ভ্যালু কত? 1/√2। cos π/4 এর 1/√2, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে কত হবে? ও হ্যাঁ, হাফ, হাফ মানে 0.5। এরকম একটা পয়েন্ট, 0.5। তারপরে কি হবে? π/2 তে কি হবে? π/4 হয়ে গেছে, π/2 তে কি হবে? এইখানে π/2, 0 হবে। 0, তার মানে এই পয়েন্টটা। তারপরে আবার কি হবে? তার মানে গ্রাফটা এরকম হবে, তুমি যদি প্লট করো, এইভাবে যাবে। ওকে, এবারে P2 কার্ভটা নিয়ে ভাবো। P2 এটা সাইন স্কোয়ার AT/H কার্ভ, 0 তে কত হবে? T0 তে কত হবে P2? T0 তে P2 0। তারপরে তখন কার্ভটা দেখবে সাইন 45 আর কস 45 একই ভ্যালু, তাহলে দেখবে এরকম করে যাবে, এরকম। তাহলে এইটা হচ্ছে P2, এই কার্ভটা হচ্ছে P2। তো কি বোঝা গেল একটু বলবে আমাকে? আমি যদি এটাকে একটা অন্য কালি দিয়ে ডেজিগনেট করি, এইটাকে, বলো T0 তে স্টেটটা কোথায় ছিল? T0 তে স্টেটটা কোন স্টেটে ছিল? T0 তে ইনিশিয়াল কন্ডিশনসটা ফলো করো। T0 তে φ1 এ ছিল, T0 তে। T0 তে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এইটা হচ্ছে P1, এটা P1 এর কার্ভ, এই কার্ভটা, আর এটা হচ্ছে P2 এর কার্ভ। দেখো, যখন যখন এটা এটা T না বলে এটা AT/H কার্ভ বলা উচিত। তুমি ফলো করো, AT/H কার্ভ যখন এটা π/4, তখন P1 ইকুয়াল টু হাফ সমান P2। তখন পার্টিকেলটা কোন স্টেটে আছে? একটু উত্তর না দিলে আমি বুঝতে পারছি না কিছু, উত্তর দাও। AT/H কার্ভ যখন 0, তখন P1 হচ্ছে 1 আর P2 হচ্ছে 0। গ্রাফের দিকে তাকাও, এইটা হচ্ছে P1 এর ভ্যালুটা আর এইটা হচ্ছে P2 এর ভ্যালুটা। AT/H কার্ভ যখন আমার π/4, তখন P1 ইকুয়াল টু হাফ, P2 ইকুয়াল টু হাফ।
আমি আবার নেক্সট পেজে যাচ্ছি, এখানে জায়গাটা নেই। দেখো, আমরা যেটা করলাম যে P1 ইকুয়াল টু মড অফ C1T এর হোল স্কোয়ার ইকুয়াল টু cos স্কোয়ার AT বাই H কাট। P2 পেলাম কি, মড অফ C2T এর হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার AT বাই H কাট। এবারে তুমি গ্রাফ প্লট করছো, আমরা গ্রাফটা দেখলাম। এটা হচ্ছে 1, এটা প্রবাবিলিটি অ্যাক্সিস, এটা হচ্ছে 0.5, এটা π/4, π/2, তারপরে হচ্ছে 3π/4, তারপরে হচ্ছে পাই। তাহলে কি হবে, এখানে একটা π/4 এ 0.5 হবে। এটা আমি P1টা প্লট করছি প্রথমে, P1টা এখানে 0 হবে, এখানে আবার হাফ হবে 3π/4 এ, আবার এখানে হবে 1, পাইতে হবে 1। ওকে, তাহলে গ্রাফটা এরকম হবে। এই আবার নামবে, এটা এরকম যাবে। এটা হলো P1 এর কার্ভ, এটা P1 এর কার্ভ। আর এইটা হচ্ছে, এই ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে AT বাই H কাটের ভ্যালু, AT বাই H কাটের ভ্যালু। বেশ, এবারে P2 কার্ভটা কি হবে? P2 কার্ভটা এরকম হবে, এরকম যাবে, গিয়ে 1-এ যাবে, 1 থেকে আবার হাফে নামবে, কারণ একটা আছে সাইন, আর একটা হচ্ছে এটা 0-তে যাবে, 0-তে নেমে আবার উঠবে, এই হবে। এটা হচ্ছে P2 কার্ভ। এবারে দেখো এই পজিশনটা খেয়াল করো, এই পজিশনটা এখানে AT বাই H কাট হচ্ছে π/4। দেখো, কোনো একটা সময়ে A আর H কাট হচ্ছে কনস্ট্যান্ট, A আর H কাট হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে টিটাকে আমি লিখতে পারি π/4 ইন্টু A বাই H কাট, না H কাট বাই A, H কাট বাই টিটাকে আমি লিখতে পারি টি সমান H কাট বাই A ইন্টু π/4। এইখানটায় এই পজিশনে টাইমটা কত, না H কাট বাই A ইন্টু π/4। তাহলে তুমি দেখো অনেক জায়গাতে আমি দেখছি যে অধিকাংশ জায়গাতে আমি দেখছি ফার্স্ট স্টেটে থাকারও প্রবাবিলিটি আছে, সেকেন্ড স্টেটে থাকারও প্রবাবিলিটি আছে। এটাই হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন। কি বোঝা গেল?
কোয়ান্টাম সুপারপজিশন। কোয়ান্টাম সুপারপজিশন মানে কি? মানে হচ্ছে যে পার্টিকেল উইল রিমেন ইন বোথ দ্য স্টেট। তুমি ছবিতে দেখতেই পাচ্ছ, দেখো এখানেও কিছু এই এই পজিশনে এখানে P2 কিছু প্রবাবিলিটি আছে, আবার P1 এরও কিছু প্রবাবিলিটি আছে, কিন্তু টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তার মানে পার্টিকেল, তার মানে এটা ক্লেম করছে যে পার্টিকেল ক্যান রিমেন in both the states, simultaneously. বেশ, আর এগোবো না, তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো। P1 অ্যাসোসিয়েটেড হচ্ছে P1 কোন স্টেটের প্রবাবিলিটি? না phi1। P2 কোন স্টেটের প্রবাবিলিটি? phi2। তার মানে আমি অ্যামোনিয়া মলিকিউলের হাইড্রোজেন অ্যাটমটা একটা প্লেন করে আছে, 3টে হাইড্রোজেন অ্যাটম। নাইট্রোজেন অ্যাটমটা কি করছে? তার দুটো স্টেট আমরা কনসিডার করেছি, একটা আপ, এটা নাইট্রোজেন অ্যাটম, এটাকে আমরা বলছি একটা স্টেট, এটা আপ স্টেট বলতে পারো। আরেকটা স্টেট হচ্ছে নাইট্রোজেনের, সেটা হচ্ছে ডাউন স্টেট। তার মানে পার্টিকেল আপ স্টেট থেকে ডাউন স্টেটে আসতে গেলে তাকে টানেল করতে হচ্ছে, এই প্লেনটাকে টানেল করে নামতে হচ্ছে। এবং আমি এই গ্রাফ থেকে বুঝতে পারছি যে অধিকাংশ সময়ে তারা কিন্তু পার্টিকেল সাইমালটেনিয়াসলি বোথ স্টেটে আছে, phi1 এবং phi2, কারণ সেখানে P1ও আছে, P2 আছে। অর্থাৎ probability of finding the particle in, you can find some probability to remain the particle in both the states. কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর পড়াবো না। হ্যালো, হ্যালো দেবলীনা, হ্যালো। হ্যালো স্যার, দেবলীনাদি নেই। আচ্ছা, তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, নইলে আমি এখানে ক্লোজ করব। কি অসুবিধে হয়েছে একটু বলো, আমি তাহলে শুনবো সেটা। তুমি পরপর আমি যে কটা ক্লাস নিলাম না, 3টে ক্লাস নিলাম কোয়ান্টাম মেকানিক্সের, 3টে ক্লাসের পুরো ভিডিওগুলো পরপর দেখে যাও। কিছু সমস্যা হলে আমাকে বলবে। এইখানে তুমি একটা খেয়াল করো, এই যে অ্যাঙ্গেল গুলো আমি দিচ্ছি, তো অ্যাঙ্গেলের সাথে অ্যাসোসিয়েটেড করছি AT/H কাট। তার মানে A/H কাটটা কনস্ট্যান্ট, তার মানে এই অ্যাঙ্গেল গুলো, এই যে π/4, এটা মানে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে টাইমটা চেঞ্জ হচ্ছে, কারণ A/H কাট এটা কনস্ট্যান্ট। আচ্ছা, কারুর কিছু বলো, কিছু না বললে আমি বুঝতে পারছি না কিছু। স্যার এই হ্যালো, এইটার হ্যালো। জন্য যে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, E0 - A E0, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা কিভাবে নিয়েছিলাম, মানে ওটা হ্যাঁ, পেলাম কিভাবে?
শোনো, ম্যাট্রিক্সটা ধরো যে কোনো প্রবলেমে তো একটা 2x2 ম্যাট্রিক্স আসবে এই জাতীয় প্রবলেমে। হ্যাঁ তো ফেইনম্যান এরকম একটা ম্যাট্রিক্স চুজ করেছিল, সেই ধরনের ম্যাট্রিক্স চুজ করা হয়েছে যেন অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে। বেসিক্যালি ফেইনম্যানের বক্তব্য হচ্ছে এই যে টানেলিংটা হচ্ছে না স্টেট 1 টু স্টেট 2, এই প্লেনটার মধ্য দিয়ে টানেল হচ্ছে দেখো। হ্যাঁ তো এই টানেলিংটার জন্য দায়ী হচ্ছে ওই অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো। আমি একটা পেজ, আমি জাস্ট গিয়ে একটা পেজ করে নিচ্ছি। ফেইনম্যান ফিজিক্সটা বোঝানোর জন্য হ্যামিল্টনিয়ানটাকে এইভাবে চুজ করেছিল, E0 মাইনাস এ মাইনাস এ E0। দেখো যদি তুমি এরকম ম্যাট্রিক্স নাও, এরকম E1 E2 0 0, তাহলে দেখবে সুপারপজিশনটা আসবে না। কেন? তুমি একবার এই ম্যাট্রিক্সটা দিয়ে দেখো, সুপারপজিশনটা আসবে না। কারণ আমি আমি দেখাচ্ছি, IH কাট C1 ডট টি ইকুয়াল টু E1 C1, এটা 0 আছে, 0 তার মানে কি 0 ইন্টু C2T হবে। পরেরটা কি হবে? IH কাট C2 ডট টি ইকুয়াল টু কি হবে? E2 C2T, আর হবে 0 টাইমস C1T। এবারে বলো এরা কি কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? না sir, কাপল নয়। তাহলে সুপারপজিশন আসবে কি করে? না কারণ এখানে C1 এর টাইম এভলিউশনে শুধু C1 আছে রাইট হ্যান্ড সাইডে, এখানে C2 টাইম এভলিউশন, এখানে শুধু C2 আছে। দোজ আর নট কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে ইনিশিয়ালি যদি পার্টিকেল যদি C1 এ থাকে, মানে C1 এ মানে স্টেট 1 এ থাকে, সে অলওয়েজ স্টেট 1 এই থাকবে, আর কোনোদিন টানেলিং হবে না। তাহলে ফেইনম্যান খুব জুডিশিয়াসলি যেটা করলো, যে অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে রাখলো, এই এলিমেন্ট, এই এলিমেন্ট রেসপন্সিবল হচ্ছে এই যে এই যে অফ ডায়াগোনাল এলিমেন্ট। তুমি এরকম কমপ্লিকেটেড নিতে পারো, E1 E2 A1 A2 এরকম নিতে পারো, চারটে ডিফারেন্ট এলিমেন্ট। তোমার অফ ডায়াগোনাল আছে, কিন্তু অফ ডায়াগোনাল আছে, অতএব টানেলিং হবে, অতএব ইউ উইল গেট দ্য সুপারপজিশন এবং কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে। এক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে? IH কাট C1 ডট ইকুয়াল টু E1 C1 প্লাস A1 C2। পরেরটা কি হবে? IH কাট C2 ডট টি ইকুয়াল টু A2 C1 প্লাস E2 C2। এটা কাপলড, কিন্তু এটা সলভ করতে গেলে একটু অসুবিধা হবে। সেই অসুবিধাটা কাটানোর জন্য ফেইনম্যান এই রকম একটা ম্যাট্রিক্স চুজ করলো, এরকম। মানে উনি ফিজিক্সটা বোঝানোর চেষ্টা করছেন যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কখনোই ওই ফ্লিপিং, এটাকে আমরা ফ্লিপিং বলি। এইটা প্লেনটা হাইড্রোজেন অ্যাটমের, পার্টিকেলটা ইনিশিয়ালি ছিল আপ স্টেটে φ1 এ, সে সময়ের সাথে সাথে φ2 তে যাবে, আবার সময়ের সাথে সাথে সে φ1 এ ফিরবে, এরকম যাবে আসবে, এই পেনিট্রেশনটা হবে। আর কিছু প্রশ্ন বলো?
হ্যালো, যে কথা বলছিলে তার মুখ থেকে শুনতে চাই। তুমি কিছু বলতে চাইছো? আর না স্যার, ঠিক আছে। মানে ফেইনম্যান এরকম একটা মেট্রিক্স চয়েস করে ও ফিজিক্সটাকে বোঝাতে চাইলো। ওকে। অতএব তোমার কাছে এখানে রেসপন্সিবল হচ্ছে, মানে তুমি যদি এইটা বলো যে সুপারপোজিশন মানে সুপারপোজ স্টেটের জন্য অফ ডায়াগোনাল এলিমেন্টস ইম্পর্টেন্ট। অফ ডায়াগোনাল এলিমেন্টস, নন জিরো এলিমেন্টস আর ইম্পর্টেন্ট। অতএব ফেইনম্যান সেই রকমই একটা অফ ডায়াগোনাল এলিমেন্টস চুজ করেছে, দুদিকেই মাইনাসে। তাতে কি হবে, ওই যে তুমি যোগ বিয়োগ করলে ওটা করতে সুবিধা হবে, সলিউশন পেতে সুবিধা হবে। এটা করলে তোমার এমন হতে পারে যে এইটা এই দুটো কাপলড ইকুয়েশনস কে সলভ করতে তোমার অনেক অসুবিধে হতে পারে, কিন্তু করা যাবে, নীতিগতভাবে এটা সলভ করা যাবে, কিন্তু খুব সহজে করতে পারবে না। আর কিছু, আর কারোর প্রশ্ন? ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, তো আজকে এখানেই থাক। তো আজকে আমাদের অনেকটা সময় নষ্ট হলো। আর একটা ক্লাস আমার আছে, তো সেখানে তোমরা যা পড়িয়েছি তার উপরে কিছু কথা বলবে আশা করি। আর কেউ কিছু বলবে? কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে এখানে দেখো C1 ডট আছে, এখানে C1 C2 ডান দিকে, তার মানে C1 টা বার করতে গেলে আমার C2 টা লাগবে। তাহলে অফ ডায়াগোনাল নন জিরো এলিমেন্টস থাকলেই আমি কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো এবং সুপারপোজ স্টেটের আইডিয়াটা পাবো। এবং পার্টিকেল সাইমেলটেনিয়াসলি দুটো স্টেটে থাকার, সে সাইমেলটেনিয়াসলি দুটো স্টেটেই সে থাকবে। একটাতে যদি 1/4 প্রবাবিলিটি থাকে তাহলে অন্যটাতে থাকবে, এটা যদি P1 হয় তাহলে P2 কত থাকবে বলো? এটা লাস্ট, P2 কত হবে? টোটাল প্রবাবিলিটি কত? হ্যালো, কত হবে? টোটাল প্রবাবিলিটি কত? টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে P1 যদি 1/4 হয় তাহলে এটা হবে 3/4। কোনো একটা সময়ে যদি আমি এরকম প্রবাবিলিটিটা পাই তাহলে P1 ও থাকবে, P2 ও থাকবে। এটাই সুপারপজিশনের একটা আউটকাম। ঠিক আছে, আমি বেরোচ্ছি এবার। ওকে, স্টপ শেয়ারিং। হয়ে গেছে কি? না, কোথায় কি কাটাকাটি করবে? ওয়ার্কআউট করে না, আগের দিন না করে থাকলে। হ্যাঁ, লিভ করে গেলাম।